আসসালামু আলাইকুম স্যার ভাইরা, আশা করি সবাই ভালো আছো। আমরা দেখি একটু লেখাপড়ায় যাব আর কি। সেটা হচ্ছে যে আমাদের চ্যাপ্টারের নাম তো ওই আগেরটাই ছিল, মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধন। আমরা দুটো লেকচার পেয়েছিলাম, এটা থার্ড লেকচার। আমরা একটু জানার চেষ্টা করি যে এই সোডিয়াম ক্লোরাইড আমরা প্রতিদিনই খাই, এটাকে নিয়ে অনেক গান গল্প হয়েছিল কিন্তু, হ্যাঁ। এখন এটার মধ্যে মজার কিছু বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে এরকম যে ব্যাপারটা হচ্ছে এরকম যে সারা দুনিয়াতে সব মানুষই ভালো না। দুনিয়াতে সব মানুষই ভালো না। একটা মানুষের মধ্যে 100% ভালো বৈশিষ্ট্য নাই। কিছু পার্সেন্টেজ হলেও একটু ঝামেলা আছে। সোডিয়াম ক্লোরাইড কিন্তু মাঝে মধ্যে দাবি করে আমি 100% আয়নিক বৈশিষ্ট্য নিয়ে এই পৃথিবীতে এসেছি। আমি আয়নিক যৌগ। পরে দেখা গেল বিজ্ঞানী ফাজান একটু অন্যভাবে তাকাই বলতেছে, এই সোডিয়াম ক্লোরাইড তোমার মধ্যে কিন্তু 100% আয়নিক বৈশিষ্ট্য নাই। এই কিছুটা হলেও সমযোজী, কিছুটা হলেও এই কিছুটা, তাকে নিয়ে আমাদের আজকের গান গল্প। চলো দেখে আসি। মজার ব্যাপার কি, সোডিয়াম তো ইলেকট্রন দিতে চায় ক্লোরিনকে, ক্লোরিন নিতে চায়, অনেক খুশি। নিবেই বা কেন? আসলে তার মধ্যে নেওয়ার বৈশিষ্ট্য আছে। আমরা এখানে একটা মান লিখেছি, ভ্যালু লেখা আছে। এই ক্লোরিনের কিন্তু এর কাছ থেকে ইলেকট্রন টানার ক্ষমতাই কিন্তু বেশি, 3.5। ওর কিন্তু ইলেকট্রনকে টানার ক্ষমতা এত বেশি নাই, 0.9। ফলে ইলেকট্রন দিতেও বাধ্য, দিতেই চায়। টানতে তো চায় না, দিতেই চায়। ভাই তুমি নিয়ে যাও। কোয়েশ্চেন হলো ইলেকট্রন কে দিবে কে নিবে, তাতে কি তাদের মাঝে শান্তি আছে? ডেফিনেটলি শান্তি আছে। আমরা খোঁজ করলেই পাবো যে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাসের এরা ইলেকট্রন বিন্যাস পেয়ে যাচ্ছে। এর কাছে ইলেকট্রন থাকে 10টা, এর কাছে 18টা, ফলে ওরা হ্যাপি হয়ে যায়। সে কথা আজকে ওইরকম না, কথাটা একটু আলাদা। যে 100% তার মধ্যে আয়নিক বৈশিষ্ট্য নাকি থাকে না, কিছুটা হলেও সমযোজী বৈশিষ্ট্য কিভাবে থাকে সেই কথাটাই বলবো আর কি। তার মধ্যে আমাকে একটুখানি ক্লারিফাই করতে হচ্ছে, কথার মধ্যে কথা ঢুকে যাচ্ছে, এ কারণে আমরা বের হতে পারতেছি না। এই জায়গাটা আমরা যাব, একটুখানি ওয়েট করতে হবে। মাঝখানে আমরা একটু গান গল্প করে আসি, কারণ ইলেকট্রন টেনে নেওয়ার ফলে কিন্তু প্লাস মাইনাস তৈরি হয়েছে, আবার এর কাছেও কিন্তু প্লাস মাইনাস তৈরি হয়েছে, আবার ডেল্টা মানে আংশিক ধনাত্মক চার্জ, আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হয়েছে। এদের মধ্যে যে ভ্যালু, এদের মধ্যে কিন্তু ভ্যালু ডিফারেন্ট। সেও ইলেকট্রন টানতে চায় 2.1, সেই ইলেকট্রন টানতে চায় বেশি, অনেক ওর চাইতে বেশি ইলেকট্রন টানাটানির মধ্যে আসছে। ফলে এটা যে ক্যাটাগরির যৌগ, এটা কিন্তু সেই ক্যাটাগরির যৌগ না। এটাকে যেমন আমরা বলি পোলার সমযোজী যৌগ, পোল তৈরি করে, প্লাস মাইনাস তৈরি করেছে। আর এদের প্লাস মাইনাসটা একটু ডিফারেন্ট, এটার মতন আংশিক না, এটা কমপ্লিটলি চার্জ দিয়ে রেখেছি আমরা। এখন আমার কথা হলো যে এই পোলার সমযোজী, আবার এদিকে যদি আমরা তাকাই, ফ্লোরিন, এই ফ্লোরিন তারও হচ্ছে তড়িৎচালকতার মান 4, এটারও তা। ইলেকট্রনকে টানাটানির ব্যাপারটা বলতেছি, ওই টানাটানিটি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎচালকতা। এটা সমান হয়ে যাওয়ার কারণে কারো মাথায় কোনো চার্জ নাই। ব্যাপারটা কি, আমরা একটু ঘুরে আসি আরো সুন্দর করে, খুব ভালো হবে। তবে আমাদের ওই কথাটা কিন্তু থাকলো যে 100% আমরা ভালো না। আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড মাঝে মধ্যেই কান্নাকাটি করে, কেন আমি 100% বৈশিষ্ট্য থাকতে পারলাম না। ওই কষ্টের কিন্তু ওখানে আমরা যাব, একটু ওয়েট করতে হচ্ছে আমাদেরকে, সরি ফর দ্যাট। পোলারিটি শব্দটা নিয়ে আসছি, তারপরে পোলারায়নে যাব। ওই পোলারায়নে গেলেই কিন্তু সোডিয়াম ক্লোরাইডের শান্তি মিলবে কিংবা অশান্তি মিলবে, যে কেন তার মধ্যে গোলমাল লেগে আছে, আমরা যাব সেখানে। এই পোলারিটি, কারণ মাঝে মধ্যে কনফিউশন আমরা পড়ে যাব যে তাহলে পোলারায়ন এটা, তাহলে পোলারিটি কোনটা, এই কারণে একটু আমাকে বলতে হচ্ছে কানেক্টেড টু ইচ আদার। আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে কি জানি কি, এটা কোনো ক্ষেপণাস্ত্র, ওইরকম কিছু না, কিন্তু এটা ওই টাইপের কোনো কিছুই না, এটা ভুল করা যাবে না। এখানে ছিল আমাদের এই যে আমরা হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এর আগের পেজেই তো দেখে আসলাম নাকি, ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস। এই যে মাইনাস, এই ছিল ডেল্টা প্লাস। এখন এই ফ্লোরিনের ইলেকট্রনের টানার ক্ষমতা ছিল 4.0, এ টানার ক্ষমতা 2.1। হাইড্রোজেন বলে ভাই আর টানো না, সেও টানে, সেও টানে।
এর মাথাটা বেশি মোটা, কারণ ও বেশি টানে ইলেকট্রন, ইলেকট্রনের ঘনত্ব এদিকে বেড়ে গেছে, এদিকে একটু কম কম টানতে পারে। এভাবে তৈরি হয় পোলার সমযোজী যৌগ। তবে এদের মাঝে যে পার্থক্যটা আছে সেটা 0.5 থেকে 1.9 এর মধ্যে হয় পার্থক্যটা, তবে তারা পোলার সমযোজী যৌগ। ঠিক আছে, এরকম ভাবে আমি যদি বলি পানি, আমরা তো প্রতিদিনই পানি পান করি, ঠিক আছে, এই পানির অণুতে একই ধরনের কাহিনী ঘটতেছে। প্রতি মুহূর্তে অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেন কিন্তু ইলেকট্রন টানাটানির মধ্যে আছে, ফলে তৈরি হয় ডাইপোল। ডাইপোল আর কিছুই না, ধনাত্মক আর ঋণাত্মক মেরু, এবং এরা পোলার সমযোজী যৌগ, এটাও পোলার সমযোজী যৌগ, সবই ঠিক আছে। এই ধর্মটা যদি যাদের মধ্যে আছে, এই ধর্মটার নামই হচ্ছে পোলারিটি। আমার মনে হয় এটা বুঝতে কোনো সমস্যা হয়নি। এবার আমরা চলে যাব সোডিয়াম ক্লোরাইডের কান্না, কিংবা সোডিয়াম ক্লোরাইডের মতো আরো অনেকেই আছে আয়নিক যৌগ, তাদেরও কান্না সোডিয়াম ক্লোরাইডের চাইতে আরো বেশি, অঝরে কান্নাকাটি করে, প্রচুর কান্নাকাটি আছে। আচ্ছা, আমরা একটু দেখে আসি যে পোলার আয়নের কথা বলতেছি, তার মানে বলছিলাম যে কথাটা, সোডিয়াম ক্লোরাইড 100% দাবি করতে পারে না, কিংবা এই আয়নিক যৌগগুলো দাবি করতে পারে না যে আমরা 100% ভালো মানুষ। ভালো মানুষ তো না, মানে আয়নিক বৈশিষ্ট্য বিদ্যমান। কারণটা কি? কারণ খুবই সহজ। তার মানে এখানে আছে ক্যাটায়ন আর একটা আছে অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন, এই ক্যাটায়ন সি প্লাস, অ্যানায়ন এ মাইনাস। কিন্তু আমার কথা হলো, ক্যাটায়ন হোক আর অ্যানায়ন হোক, সবার মাঝখানেই তো প্লাস, মানে নিউক্লিয়াস তো আছে। সবার মাঝখানে কি নিউক্লিয়াস আছে, চারপাশে ইলেকট্রন আছে। সোডিয়াম একটা না হয় ইলেকট্রন নিয়ে পালিয়ে গেছে কেউ, নাকি ছেড়ে দিয়েছে, কিন্তু ওর তো আরো ইলেকট্রন আছে। মাঝখানে সবারই কিন্তু নিউক্লিয়াস আছে, চারিপাশে সবারই ইলেকট্রন আছে, ও ক্যাটায়ন হোক আর ও অ্যানায়ন হোক। এখন কথা হলো যে ক্যাটায়নটা নরমালি সাধারণত ছোট হয়, অ্যানায়নটা একটু বড় হয় সাধারণত। এখন এভাবে তৈরি হয় আয়নিক যৌগগুলো। এখন ঘটনা হলো কি, এরা যখন কাছাকাছি থাকে তখন কি করে, তখন এর নিউক্লিয়াস ওর ইলেকট্রনকে টানবে, এর নিউক্লিয়াস ওর ইলেকট্রনকে টানবে, এর নিউক্লিয়াস ওর নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে, সবই ঠিক আছে। এই ক্যাটায়ন বলতেছে, এই অ্যানায়ন তুমি তো অনেক বড়, তোমার ইলেকট্রনকে আমি বেশি টানবো। অ্যানায়ন বলে যে কেন, আমিও তো তোমার ইলেকট্রনকে টানবো। প্রবলেম কোন জায়গায়, এই অ্যানায়নকে বলতেছে ক্যাটায়ন যে দেখো, তোমার ইলেকট্রন যেগুলো দূরে আছে, আমি খবর পাইছি ইলেকট্রন কিন্তু একটা কেউ টেনে নিয়ে চলে গেছে, তুমি নাকি বুঝোই না। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। তো আমি যদি অন্যভাবে বলি যে কোন এক বাবা তার নিজের ছেলে মেয়েকে যদি ঠিক মতো মানুষ করতে না পারে, তাহলে আমাদের ছেলে মেয়ে কি ওই বাবার কাছে দিয়ে আসবো যে আমার ছেলে মেয়েগুলোকে মানুষ করে দেন? তো অসম্ভব, এটা তো কথা হয় না। এই নিউক্লিয়াস তার নিজের ইলেকট্রনকেই ঠিক মতো ধরে রাখতে পারে না, এখন ওর ইলেকট্রনকে আকর্ষণ করবে কোত্থেকে? কথা হয় না, কথা চলে না। কিন্তু এই নিউক্লিয়াস বলতেছে ছোট তো, ইলেকট্রনকে বেশি আকর্ষণ করে সে নিজের। এখন কথা হলো কি, যে হলো ভালো বাবা, সে বলে যে নিজের ছেলে মেয়েকে মানুষ করার পরেও আদর্শভাবে আরো একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি অন্যের ছেলে মেয়েকে একটু মানুষ করে দিই। এটাই হয়। এই নিউক্লিয়াস নিজের ইলেকট্রনকে শক্তভাবে আকর্ষণ করার পরেও তার অনেক ইচ্ছা থাকে, আকর্ষণ বল বেশি যে, তো ওর ইলেকট্রনকেও টান দেয়। আর এই নিউক্লিয়াস তো ওর ইলেকট্রনের প্রতি আকর্ষণ একটু কম আছে। তখন হয় কি, এই অ্যানায়নটার ইলেকট্রন গুলো কাছাকাছি চলে আসে, এ বলে এ ভাই আমার ইলেকট্রন গেল কই, আসলে ছিল গোল, এভাবে টান দিয়ে ইলেকট্রন গুলো এই পাশে চলে আসছে। তখন এই ক্যাটায়ন দাঁত মেলে হাসে। কেন হাসে? মানে এই তো চেয়েছিলাম, কে কে কি চেয়েছিল আমরা দেখি। তখন নিউক্লিয়াস বলতেছে বাবারে, এখানে তো কিছু ইলেকট্রন ধরলাম 5%, তোমার কিছু ইলেকট্রন এমন জায়গায় চলে আসছে, তোমার এবং আমার এখন তো মাঝখানে পড়ে গেছে 5% ইলেকট্রন। তো এই 5% ইলেকট্রন কার? অ্যালান বলতেছে তাই তো ভাই, তো মাঝামাঝি পড়ে গেল।
ঠিক আছে, তাহলে এই 5% তোমারও আমারও, এটাকেই সমযোজী বন্ধন বলে। ইলেকট্রন যখন ভাগাভাগি হয় ওই বন্ধনের নামই হলো সমযোজী বন্ধন। এখন সোডিয়াম ক্লোরাইড বলো বা এই আয়নিক যৌগগুলো কান্নাকাটি করে যে আমি চেয়েছিলাম 100% ভালো মানুষ হতে, মানে 100% আয়নিক বৈশিষ্ট্য নিয়ে, এখন কি জানি কি হলো, কিছু ইলেকট্রন মাঝখানে চলে গেছে, এখন আমিও কিছু বলতে পারতেছি না, দুইজনেই ভাগাভাগি করতেছে 5%। এই বৈশিষ্ট্যের নামই হচ্ছে পোলারায়ন। মানে হলো যে আয়নিক যৌগের ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন মেঘকে বিকৃত করার ঘটনার নামই হচ্ছে পোলারায়ন। এটা অন্যভাবে বলতে পারি যে ইহাই হলো আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। কিছু হলেও ডেভেলপ করেছে, কিছুটা হলেও ইলেকট্রন এখন মাঝামাঝি চলে এসেছে। যদি কোয়েশ্চেন করা হয় যে পোলারায়ন কি, এতটুকু লিখে একটা উদাহরণ দিলেই হয়ে যায়। এবং এই ঘটনাকে কাজে লাগিয়েছে একজন পণ্ডিত, ওনার নাম হচ্ছে ভাজান। আমরা সেখানে যাব। ভাজানের নিয়ম এখানে হচ্ছে মোট চারটা হচ্ছে ভাজানের নিয়ম। এখানে কি বলতে চাই, তবে আমি আবারও বলতেছি, ঘটনাগুলো কিন্তু জটিল না, ঘটনাগুলো কিন্তু একেবারেই সহজ। ভাজান কিন্তু এই পয়েন্টগুলো কিভাবে বলেছেন আমরা একটু দেখব। তবে ভাজানের কথাগুলো কিছুই না, 2 মিনিটে শেষ করা যায় যদি কেউ পোলারায়নটা বুঝে থাকে। খুবই মজার, এরকম ছবি কোনো বইয়ে দেওয়া নাই, এগুলা বলতে গেলে আমার নিজেরই আবিষ্কার, কোনো পুরস্কার যদিও কিছু পাই নাই, যাই হোক এটা দরকারও নাই। ক্যাটায়নের আকার মানে হচ্ছে এরকম যে ক্যাটায়নের আকার যদি বড় হতে থাকে, বেরিলিয়াম ছিল 4 প্রোটন নাম্বার, এটা ছিল 12, এটা হলো 20, নিশ্চয়ই বড়। আমি ছবিতে একটু বোঝানোর চেষ্টা করেছি। এখন এই ক্লোরাইডের ইলেকট্রন মেঘকে টানবে, আমার কোয়েশ্চেন, তিনজনের মধ্যে কে টানাটানি ফার্স্ট হবে, বেশি ইলেকট্রনকে টানবে? নিশ্চয় এটা ছোট, যেহেতু ওর কি আছে, ওর ইলেকট্রনের আকর্ষণ ক্ষমতা বেশি, ফলে ওর ইলেকট্রনকে বেশি টানতে পারবে। এ তো নিজে বড় হয়ে গেছে অনেক, ফলে ওর ইলেকট্রনকে কম টানবে। তার মানে আমরা ক্যাটায়নের আকারের মধ্যে কথাটা বলতে পারি যে ক্যাটায়নের আকার যত ছোট হবে, ওর ইলেকট্রনের আকর্ষণ ক্ষমতা বেশি হওয়ার কারণে অ্যানায়নের ইলেকট্রন মেঘকে বেশি বিকৃত করবে বা বেশি টানবে বা বেশি পোলারাইত করবে বা বেশি সমযোজী বৈশিষ্ট্য ডেভেলপ করবে। যত বেশি পোলারাইত হয় ওই যৌগের মধ্যে, তত বেশি সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। আমরা কিন্তু ছোটকালে পড়েছিলাম সমযোজী যৌগের আবার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম হয়। তার মানে কি, গ্রামারটা কত সুন্দর, কানেক্টেড গ্রামার। সেটা হচ্ছে এরকম যে ক্যাটায়নের আকার যত ছোট হয়, অ্যানায়নিক ইলেকট্রন মেঘকে বেশি বিকৃত করে, বেশি পোলারাইত করে, সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়। সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে তার গলনাঙ্কের মান এবং স্ফুটনাঙ্কের মান কি হবে, কমতে থাকবে। পোলারায়ন বেশি হবে, সমযোজী বৈশিষ্ট্য বেশি বাড়বে, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কমতে থাকবে। কোয়েশ্চেন এখানে 3 ভাবে হতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে, এর মধ্যে কি ছোট হওয়ার কারণে আয়নিক বৈশিষ্ট্য এখানে কি পোলারায়ন বেশি হয়েছে না কম হয়েছে? কোন জায়গায় পোলারায়ন বেশি? এখানে পোলারায়ন বেশি, তার এর নিচে আস্তে আস্তে কম। তার পোলারায়ন বেশি মানে কি? পোলারায়ন বেশি মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি, মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। এই যে কম আছে, নিচের দিকে আস্তে আস্তে কি হচ্ছে, সমযোজী বৈশিষ্ট্য এক্ষেত্রে কমতেছে। সমযোজী বৈশিষ্ট্য কমা মানে কি? আয়নিক বৈশিষ্ট্য বেড়ে যাওয়া। তার মানে হচ্ছে তার গলনাঙ্ক, এটা হলো আমরা লিখেছি মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক আস্তে আস্তে বাড়তেছে। মানে সিম্পল, জটিল না, একেবারে সিম্পল। আমি যদি বলি অ্যানায়নের আকার উল্টা মানে এবার অ্যানায়নে আমার আস্তে ধীরে বড় হচ্ছে, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড আস্তে আস্তে বড় হচ্ছে। কোয়েশ্চেন আমার, এই ক্যাটায়নের নিউক্লিয়াস কার ইলেকট্রনকে বেশি টানতে পারবে? তার মানে কি, এটা যেহেতু ছোট, এটা যেহেতু অনেক বড়, তাহলে এই নিউক্লিয়াস তো ইলেকট্রনকে ধরে আছে, আকর্ষণ করতেই পারে না ঠিক মতো। এই কারণে হয় কি,
যে এর নিউক্লিয়াস এর ইলেকট্রনকে বেশি টানবে, এর ইলেকট্রনকে কম টানবে। তাহলে ইলেকট্রনকে যদি বেশি টানে তাহলে এটা বেশি বিকৃত হবে, বেশি বিকৃত হওয়া মানে বেশি পোলারাইজড হওয়া, বেশি পোলারাইজড হওয়া মানে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কম হবে। তার মানে কি এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কথা, মানে এর মধ্যে আয়নিক বৈশিষ্ট্য বেশি হওয়ার কথা। এবং তাই দেখা গেছে এর মধ্যে যদি পানি ঢেলে দেওয়া হয়, পানি যদি আমরা ঢেলে দেই, দেখা যায় সিলভার ফ্লোরাইড সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়, বাকি কোনোটাই দ্রবীভূত হয় না, কারণ এদের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বিদ্যমান। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম বিষয়টা। আর একটা ঘটনা আমরা বলি ছোট্ট করে, যে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ সংখ্যা, চার্জ সংখ্যার উপরেও আমার ফাজানের নীতিটা ডিপেন্ডেন্ট। কিভাবে? আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে চার্জ সংখ্যা কম বেশি আসছে, দ্যাট মিন্স সোডিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন, তিনটাই কিন্তু একটা ইলেকট্রন চলে গেলে 10 করে, কিন্তু এদের সবার ইলেকট্রন কিন্তু এখন 10টা করে। তাহলে তো আমরা আকার দিয়ে এটা ব্যাখ্যা করতে পারছি না। এ কারণে কি করব আমরা, যেটা চার্জ সংখ্যা দিয়ে তখন ফাজানের কথাটা বলেছেন। কি বলেছেন উনি? যে হ্যাঁ দেখো, যার চার্জ সংখ্যা বেশি থাকবে, চার্জ সংখ্যা বেশি থাকা মানে কি, তার ইলেকট্রনের ক্ষুধা বেশি। 3+ মানে কি, ওর ইলেকট্রন বেশি লাগবে, তাহলে তার ইলেকট্রন মেঘকে বেশি টানবে। ইলেকট্রন মেঘকে বেশি টানা মানে ওকে বেশি পোলারাইজড করা, বেশি পোলারাইজড করা মানে তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যাওয়া, আর সমযোজী বৈশিষ্ট্য যত বেড়ে যাবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কি হবে, কমবে। এই যে আমরা তাকাই দেখি, এই যে কমে গেছে, এটা সবচেয়ে কমে গেছে 190, এই যে সবচেয়ে বেশি। সিমিলারলি আমরা উল্টা কথাও বলতে পারি যে হ্যাঁ অ্যানায়নের চার্জ সংখ্যার ব্যাপারটা, যে এখানে চার্জ আছে -1, এখানে -2, এখানে -3। ক্যালসিয়াম আয়ন কার ইলেকট্রনকে বেশি টানবে, যেখানে ইলেকট্রন বেশি আসছে, তার মানে এটা বেশি পোলারাইজড হবে, মানে এর মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বাড়বে। আমরা লাস্ট একটা কথা বলে শেষ করি, লেকচার অনেক বড় হয়ে যাচ্ছে, দুঃখিত। 4 নম্বর কথাটা ছিল এরকম ফাজানের নীতিটা, যে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস। উনি বলছেন এই ব্যাখ্যাটা করতে গিয়ে যে হ্যাঁ দেখো, যদি এরকম হয় যে কোনো ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে 8টা ইলেকট্রন আছে, নিষ্ক্রিয় মোলের ইলেকট্রন বিন্যাসে যদি এরকম থাকে যে হ্যাঁ কোনো ক্যাটায়নের ইলেকট্রনের ক্ষেত্রে 18টা ইলেকট্রন আছে, তো উনি দেখলেন কি যে হ্যাঁ 8 থেকে 18টা ইলেকট্রন যদি থাকে বাইরের শক্তি স্তরে, তাহলে ওদের ক্ষেত্রে পোলার আয়নটা বেশি হবে। তো এই কথাটা আমাদেরকে বলতে হবে যে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস সেক্ষেত্রে দায়ী। ফলে 18টা, যেমন কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইডে যদি আমরা গলনাঙ্ক হিসাব করি, কিউপ্রাস ক্লোরাইড দেখা গেছে কত, 422 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এর পোলার আয়নটা বেশি হওয়ার কারণে সমযোজী যৌগের বৈশিষ্ট্য বেড়ে গেছে, ফলে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে। আর এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 8টা ইলেকট্রন থাকার কারণে সোডিয়াম আয়নের তার গলনাঙ্ক, মানে এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, গলনাঙ্কের মান 801, অনেক বেশি। তো আমরা জানার চেষ্টা করলাম আজকে, একটু তাড়াহুড়া হলো লাস্টের দিকে। তারপরে কোনো কিছু না বুঝলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, সেটা আমি আবার রিপিট করব, আবার জানানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।